অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন হঠাৎ করে নাই হয়ে গেল না? আপনারা খেয়াল করেছেন? আন্দোলন কিন্তু নাই। তার মানে দেখেন, এটা আপনারা সবাই মনে মনে এটা বলতেছেন, আমি জানি। সেটা হচ্ছে যে আন্দোলন তাহলে কারা করিয়েছে, এটাও যে আসলে রাজনৈতিক পেছনে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা তো আমরা বুঝি। এবং সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে 76% আন্দোলন হয়েছে এই গত 18 মাসে। আমরা তো হীরক রাজার দেশে সিনেমাটা দেখেছি, তো সেখানে যেরকম রাজার বিরুদ্ধে কিছু বলা যেত না, কিছু বললেই জেল জুলুমের শিকার হতে হতো, ঠিক সেই সময়ের মধ্যে আমরা এত তাড়াতাড়ি আবার ফিরে যাব, এটা আসলে আমরা আসলে চিন্তাও করিনি। আরও একটু পরে হয়তো এরকম সময় আসবে বলে আমরা ধারণা করছিলাম, কিন্তু এত দ্রুত ফিরে যাব এটা আমরা ধারণা করিনি। কারণ আমাদের আজকেও আমাদের জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, তিনি ফেসবুকে এই রাজাদের ব্যাপারে কিছু ব্যঙ্গোক্তি করার ফলে তাকে কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সে জেলে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে কথা বলছি, এবং আমি তার দ্রুত জামিনের তার মুক্তি এবং তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করবার জন্য আহ্বান জানাচ্ছি। দেখেন, হীরক রাজার দেশের কথা যখন বললামই, তখন এই অধ্যাদেশগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমাদের যে বুঝটা দেয়া হচ্ছে সংসদ থেকে, সেটা আমার মনে হয় যে একটা উক্তি আছে যে অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। মানে রাজা বুঝাচ্ছে শ্রমিকদের বা প্রজাদের যে অনাহারে থাকলে তোমাদের আর ইয়ে করার দরকার নাই, মানে মনের মধ্যে খেদ বা দুঃখ রাখার দরকার নাই, তোমরা এটাই ভালো তোমাদের জন্য, কারণ বেশি খেলে মেদ হয়। মানে জনগণকে এই সলিম বুঝটা তারা দিচ্ছে যে এই অধ্যাদেশগুলো আসলে তোমাদের জন্য ভালো না, আমরা আবার সংশোধন করব এবং এটা আরও শক্তিশালী করে সেটা আমরা পাশ করব। মানে এই বুঝটা আমাদের আসলে সেই সময়ের জন্য হয়তো প্রযোজ্য ছিল, কিন্তু এখন তো আসলে বাংলাদেশে তাদের বুঝতে হবে তারা 2006 সালে নাই। এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়, যখন আমরা কথা বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আমি প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে দুদক, দুর্নীতি দমন কমিশন। আমরা জানি 2013 সালে দুদক আইন সংশোধন করেছে হাসিনার আমলে, তখন সেখানে 32-এ ক ধারা যুক্ত করে যেটা করা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুদক কোনোভাবেই যাচাই বাছাই করে তারা কোনো সরাসরি কোনো মামলা করতে পারবে না। পরবর্তীতে হাইকোর্ট 2014 সালে সেটি অসাংবিধানিক বলে ঘোষণা করে আবার সেটিকে বাতিল করে দিয়েছে, কিন্তু 2014 সালে আবার সরকারের তো সেটা ছাড়া হবে না, সুতরাং হাসিনা সরকার আবার সেটি ফিরিয়ে এনেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে সেটা হচ্ছে দুদককে এই ক্ষমতা দিয়েছে যে দুদক চাইলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তারা যাচাই বাছাই সাপেক্ষে তারা মামলা করতে পারবে সরাসরি। এবার এই বিষয়টি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, এবং এই অধ্যাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকারে দুদক অধ্যাদেশটি আরও কিছু ক্ষমতা আসলে দুদককে দিয়েছিল, সেটা কি তারা এরকম সরাসরি মামলা করতে পারবে, এবং এই মামলাগুলো তারা সরকারের অনুমতি ব্যতীতই করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে এটি সরকার যেটা সুপারিশ করেছে, সেখানে হচ্ছে সরকার বলছে যে না, এটা যদি করে তাহলে সরকারের জায়গাটা দুর্বল হয়ে যায়। তার মানে তারা বলছে সরকারের অনুমতি নিয়ে দুদক যাতে এই মামলাগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে করতে পারে। তার মানে কি চোরের সাক্ষী বাটপার, একটা কথা আছে না, ধরেন বাটপার কি আসলে চোরের যে সাক্ষী যখন দেয় তখন কি সে বলবে যে আসলে সে চুরি করেছে? সে তো বাটপার, সে তো নিজেই বাটপার। সুতরাং চোরের সাক্ষী যদি বাটপার হয়, তাহলে এই নতুন যে অধ্যাদেশ যেটা আগামী 13 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটি আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে আসলে চোরের সাক্ষী বাটপার হিসেবেই হবে। সুতরাং দুদকটা আসলে যেভাবে করে ফাংশন করার কথা ছিল সেভাবে আর ফাংশন করবে না। দেখেন, এই যে এই কমিটিটা দুদক থেকে যে অধ্যাদেশটা ছিল অন্তর্বর্তীকালীন সময়ে, যেটা আমরা এখন বাতিল করার পথে, সেইটার ক্ষেত্রে আসলে কি কি ছিল, সেখানে আসলে একটা কমিটি করার কথা ছিল। দেখেন সেই কমিটির মধ্যে কারা কারা। কমিটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক থাকবে সেখানে, মানে জ্যেষ্ঠ বিচারকের নেতৃত্বে একটা কমিটি গঠন হবে এবং একজন বিচারক থাকবে। তারপরে মহা হিসাব নিরীক্ষক, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে যে চেয়ারম্যান তিনি থাকবেন, পিএসসির চেয়ারম্যান থাকবেন। তারপরে বিরোধী দল, স্পিকার মনোনীত বিরোধী দল এবং সরকারি দল, এই দুইটা জায়গা থেকে দুজন এমপি থাকবেন।
তারপরে হচ্ছে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন থাকবেন যিনি আসলে এই দুর্নীতি দমন নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। সুতরাং এই যে একটা কমিশন, এই 7 জনের একটা কমিটি, এই কমিটি 5 জনের একটা কমিশন মানে কমিটি আসলে রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন এবং এখানে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য। সুতরাং এই যে সুপারিশ করবে, এই সুপারিশের জায়গাটা আসলে তারা ভয় পাচ্ছে, কারণ তারা বলেছে বাছাই কমিটিতে সরকারি প্রতিনিধি কম হয়ে গেছে। আপনারা চিন্তা করতে পারেন যে এই বাছাই কমিটিতে ওনারা বিএনপির পক্ষ থেকে এখন যেটা বলা হচ্ছে এটা কেন বাতিল করা হচ্ছে, কারণ বাছাই কমিটিতে সরকারি প্রতিনিধি কম হয়ে গেছে। সুতরাং এই যে চোরের মন পুলিশ পুলিশ, এইটা তো আমরা জানি। এই পুলিশ পুলিশ যে তারা করছে, তারা যে আসলে ভবিষ্যতে চুরি করার বড় বড় ফাঁদ তৈরি করছে, এটা তো আমাদের আসলে বুঝতে আর বাকি নাই। দেখেন, এবার আমরা বলি পুলিশ কমিশনের কথা। দেখেন, পুলিশ কমিশন নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। এটি আসলে একটা পুলিশি আমলাতান্ত্রিক একটা কমিশন হয়েছে, এই ধরনের নানান কিছু আছে। কিন্তু একটা জিনিস ছিল, এবং পুলিশ সংস্কার কমিশন, এখানে বদিউল আলম ভাই আছেন, উনি আরো বলবেন। পুলিশ কমিশন নিয়ে কিন্তু এই সংস্কার কমিশনটি গঠিত হওয়ার পরেও আমরা কিন্তু ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি। একটি গণ অভ্যুত্থান হয়েছে যেখানে পুলিশ বাহিনী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে ছাত্র জনতার উপরে কিন্তু গুলি চালিয়েছে। সেই পুলিশ সংস্কার কমিশন, এত গুরুত্বপূর্ণ একটা কমিশন নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারিনি। শেষের দিকে একদিন আমরা কয়েকটা দল মিলে আমরা বললাম যে না, এটা নিয়ে আলোচনা করতেই হবে। তখন আলোচনা করা হলো এবং সেখানে কিন্তু এই স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করার ক্ষেত্রে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সুতরাং বিএনপির যখন নোট অফ ডিসেন্ট ছিল না, তার মানে বিএনপিটা মানছে। কিন্তু দেখেন, পুলিশ কমিশনের এই আইজিপি নিয়োগ, এইটার জন্য একটা ছোট্ট একটা সুপারিশ দেওয়ার কথা এই পুলিশ কমিশনকে আরো অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সব না মানলেন। কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছিল যে পুলিশ কমিশন থেকে যে আইজিপি নিয়োগের সুপারিশ, যেটা আবার সরকার মানতে বাধ্য না, ওটাতে সেটা লেখা ছিল যে তারা একটা সুপারিশ করবে, 3 জনের নাম সুপারিশ করবে, যেটা সরকার মানতে বাধ্য না। কিন্তু এই সুপারিশটা দিতেও তারা এই পুলিশ কমিশনকে বাধা দিচ্ছে। এর কারণে কিন্তু এই অধ্যাদেশটি বাতিল হচ্ছে। সুতরাং সরকারের এবং এই যে রাজনৈতিক প্রভাব মুক্ত যে একটা পুলিশ বাহিনী আমরা তৈরি করতে চাচ্ছিলাম এই গণ অভ্যুত্থানের পরে, সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এই সরকারের এই মানে ভবিষ্যতে বড় চোর হওয়ার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হবে বলে তারা মনে করছে। দেখেন, আরো একটি বিষয় যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রশাসক নিয়োগ নিয়ে আমরা কথা বলছি যে প্রশাসক নিয়োগ অধ্যাদেশ। দেখেন, এই সরকার আসলে কি করছে, একদম এক কথায় যদি বলি, এই সরকার যেটা করছে সেটা হচ্ছে যে যেই অধ্যাদেশটি তাদের নির্বাহী ক্ষমতা কমাচ্ছে সেই অধ্যাদেশ বাতিল করছে, আর যেই অধ্যাদেশ বিশেষ পরিস্থিতির জন্য রাখা হয়েছিল সেই অধ্যাদেশ আবার এই মুহূর্তে তারা চালু করছে, যাতে তাদের ভবিষ্যতে নির্বাহী ক্ষমতা আরো বাড়ায়। দেখেন, এই যে আওয়ামী লীগের সময় গণ অভ্যুত্থানের পরপর আওয়ামী লীগের যে বিতর্কিত যে জনপ্রতিনিধিরা ছিল বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু অপসারণের একটা অধ্যাদেশ ছিল এবং নিয়োগের অধ্যাদেশ ছিল, সেটা বিশেষ পরিস্থিতি। এখানে আমাদের সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, তিনিও এই ব্যাপারে বলবেন যে ওনাদের সময় এটা করেছিলেন। সেটা হচ্ছে যে এই অধ্যাদেশ যখন তারা করেছেন, এটি সেই সময়ের জন্য একটা বিশেষ পরিস্থিতির জন্য কিন্তু এটি করা হয়েছে। কিন্তু এখন এসে দেখেন, এই অধ্যাদেশটি কিন্তু আবার বিএনপি সরকার বলছে এটা থাকবে। কারণ তার মানে দেখেন, এটা কত বড় একটা যথেচ্ছ, এর একটা ব্যবহার হওয়ার সুযোগ আছে সামনে, যখন কিনা এই সামনে এই জনপ্রতিনিধিরা হবে, তারাও কিন্তু সরকারের একেবারে সরাসরি তাদের কথা না শুনলে তাদের কিন্তু যে কোনো সময় এই অধ্যাদেশ দিয়ে সরিয়ে দেওয়া হবে। সুতরাং যখন গণভোট অধ্যাদেশ নিয়ে আমাদের অতি শ্রদ্ধাভাজন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে এই অধ্যাদেশের তো এখন দরকার নাই, এই গণভোট তো হয়ে গেছে, এই অধ্যাদেশ এখন বাতিল হয়ে যাবে। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশটি করা হয়েছিল সেটি কেন এখন বাতিল হবে না? মানে এই প্রশ্নের উত্তর আসলে উনাদের কি? সুতরাং এই জায়গায় এবং খুবই গুরুত্বপূর্ণভাবে বিএনপি তার 31 দফা এবং তার ইশতেহারে, এই যে সবার আগে বাংলাদেশে যে নির্বাচনের আগে 7 দিন আগে যে তারা ইশতেহার দিল, সেই ইশতেহারেও কিন্তু তারা সেম কথা বলেছে যে কোনোভাবেই মৃত্যুজনিত এবং আদালতের কোনো যদি আদেশ মোতাবেক যদি পদ শূন্য হয়, তাছাড়া কিন্তু তারা প্রশাসক নিয়োগ করবেন না। সুতরাং এখানেও তারা তাদের নিজেদের ইশতেহার এবং তাদের এই যে বারবার করে বলেন যে 31 দফা, সেই 31 দফার বরখেলাপ করছেন। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে দেখেন, মানে কত বড় চোর আমরা বানানোর জন্য একটা রাস্তা করে দিচ্ছি। আমাদের আসলে সবার যে এই জায়গায় মানে সচেতন হওয়া দরকার। দেখেন, আন্দোলন করলে আমরা দেখেছি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন হঠাৎ করে নাই হয়ে গেল না?
আপনারা খেয়াল করেছেন? আন্দোলন কিন্তু নাই। তার মানে দেখেন, এটা আপনারা সবাই মনে মনে এটা বলতেছেন, আমি জানি। সেটা হচ্ছে যে আন্দোলন তাহলে কারা করিয়েছে, এটাও যে আসলে রাজনৈতিক পেছনে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা তো আমরা বুঝি। এবং সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে ৭৬% আন্দোলন হয়েছে এই গত 18 মাসে। সুতরাং আমি বলতে চাই যে সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে তাদের এক ধরনের তারা অধ্যাদেশ নিয়েছিল। সেটা হচ্ছে যে তারা বলেছিল যে সরকারি চাকরিজীবী তারা যদি আসলে আন্দোলনে যায়, তাহলে ২৮ কর্মদিবসের মধ্যেই তাদের সরাসরি বরখাস্ত করবার একটা আইন তারা করেছিল। এখন সেই আইনটা কিন্তু এই বিএনপি সরকার রেখে দিতে যাচ্ছে। তার মানে তাদের উস্কানিতে যেই আন্দোলনগুলো, সেই আন্দোলন করা তো শেষ, এখন তো আর দরকার নাই। তার মানে এখন তো ধরেন সরকারের বিরুদ্ধে যদি কোনো কেউ যৌক্তিক দাবিতেও, কোনো সরকারি কর্মকর্তা বলেন বা সরকারি কর্মচারী বলেন, তারা যদি যৌক্তিক দাবিতেও মাঠে নামে, সেটা তো তাদের লোক না। তাহলে সেই ভিন্ন মত কেন তারা আসলে দমন করবে? তাদের অবশ্যই তারা ২৮ কর্মদিবসের মধ্যে তাদের হচ্ছে বরখাস্ত করবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমরা যে হীরক রাজার দেশে এত দ্রুত পৌঁছে গেলাম, এই পরিস্থিতিতে পৌঁছে গেলাম, এই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু দেরি করতে পারতেন ওনারা। এটা খুব নির্লজ্জভাবে এবং নগ্নভাবে তারা এই কাজটি করছেন এবং নিজেদের নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য আসলে সাধারণ মানুষকে একটা পুতুল বানিয়ে ফেলার যে প্রবণতা আমরা দেখছি, সেটি কিন্তু আমরা আমাদের জন্য আসলে অশনি সংকেত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এই সচেতনতাটা জরুরি এবং সবার যার যার অবস্থান থেকে এই অধ্যাদেশগুলো নিয়ে কথা বলা এবং এই অধ্যাদেশগুলো যাতে বাতিল না হয়, যেগুলো আসলে জনস্বার্থে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি সরকারেরও পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই যে সরকারেরও আসলে টনক নড়া উচিত, তারা হুঁশে ফিরেন। কারণ এই জিনিসগুলো যেটা দিয়ে আসলে মানুষকে হাত পা বন্দি করে রাখা যাবে, তাদের হাত পা বেঁধে রাখা যাবে, এরকম অধ্যাদেশ আমাদের আর দেখায়েন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।